ঘুমে ডুবে আছেন রমাদেবী। আজকাল তার ঘুমানোর অসুবিধে হচ্ছে, কারণ এখন তিনি 9 মাসের গর্ভবতী। বড় পেটটা নিয়ে নড়াচড়া কষ্টকর। ঘুমের মধ্যেই তিনি টের পেলেন কেউ তার পেটে হাত বুলিয়ে দিচ্ছে। স্পর্শ অনুভব করছেন তিনি। ঘুমের ঘরেই হেসে উঠলেন। নিশ্চয় তার স্বামী। তিনি মাঝে মাঝেই আদর করে পেটে হাত বুলিয়ে দেন সন্তানের কাছাকাছি পৌঁছাতে। কিন্তু কিন্তু এই স্পর্শ যেন কেমন একটা। যে হাতটা স্পর্শ করেছে সেটা বরফের মতো ঠান্ডা, আর হাতটাও যেন আকারে অনেকটা ছোট। এটা তো তার স্বামীর হাত নয়। মুহূর্তে সজাগ হয়ে ওঠে রমাদেবীর সমস্ত ইন্দ্রিয়। তার মাতৃত্ব সত্তা তাকে চিৎকার করে আসন্ন বিপদের জানান দিচ্ছে। মনের ভেতর থেকে কেউ বলছে বিপদ, ঘোর বিপদ। চোখ খুলে পেটের দিকে তাকাতেই তিনি চমকে উঠলেন। মুহূর্তে একটা কালো কুচকুচে হাত তার উঁচু পেটের ওপর দিয়ে যেন সরে গেল অন্ধকারে। তিনি কি ঠিক দেখলেন, নাকি টিমটিমে রাত বাতির আলো তাকে ভুল দেখালো? উঠে বসলেন রমাদেবী। উঠতে কষ্টই হয় আজকাল। ভয় করছে রমাদেবীর। পাশে বর ঘুমিয়ে আছে। ডাকলেন অনেকবার, কিন্তু কিছুতেই ঘুম ভাঙল না তার। আশ্চর্য, এত গভীর ঘুম তো তার বরের নয়। হঠাৎই একটা খিলখিলে হাসির শব্দ গুঞ্জরিত হয়ে উঠল ঘরের মধ্যে। একটি শিশুর হাসি। কে কে ওখানে? উত্তরে আরো একবার খিলখিলে হাসিটা ভেসে এলো শুধু। হাত বাড়িয়ে ঘরের আলোটা জ্বালিয়ে দিতে গেলেন, কিন্তু বড় পেটের কারণে খাটে বসে কিছুতেই হাত পৌঁছালো না সুইচ অবধি। অনেক কষ্টে উঠে দাঁড়ালেন তিনি। হঠাৎই তার মনে হলো ঘরের এক কোণ থেকে অন্য কোণে কেউ একটা ছুটে গেল। কোনো বাচ্চার ছায়ামূর্তি অন্ধকারে দৌড়ে বেড়াচ্ছে ঘর জুড়ে। কে ওখানে? ওখানে কে? কে ওখানে? রমাদেবীর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিজের কথা কানে আসতে তিনি বুঝলেন যে তার গলা কাঁপছে। ঘরের ওই অন্ধকার কোণটায়, ওই আলমারির আড়ালে অনেকটা অন্ধকার যেন জমাট বেঁধে আছে। কেউ যেন একটা দাঁড়িয়ে আছে সেখানে। ছোট আকারের ছায়াটা এবার এগিয়ে আসছে রমাদেবীর দিকে। ধীরে ধীরে ছায়াটা রাত বাতির মৃদু আলোর আওতায় এসে পড়াতেই সেটিকে দেখতে পেলেন রমাদেবী। একটি বাচ্চা ছেলে, গায়ের রং মিশমিশে কালো। সাধারণ কালো নয়, নিকষ কালো, যেন নরকের অন্ধকারতম কোণের যাবতীয় অন্ধকারের প্রলেপ কেউ তার গায়ে মাখিয়ে দিয়েছে পরতে পরতে। সম্পূর্ণ কালো শরীরটার মধ্যে শুধুমাত্র 2টি সাদা বিন্দু ফুটে উঠেছে অন্ধকারের মধ্যে থেকে। সাদা দুটো জলজলে চোখ। মুহূর্তে রমাদেবী বুঝতে পারলেন যে তার চোখের সামনের বস্তুটি ইহজগতের কিছু নয়, হতেই পারে না। প্রবল আতঙ্কে তিনি পাথর হয়ে গেলেন, নড়তে পারলেন না। সেই কালো বাচ্চাটি এগিয়ে এসে ধীরে ধীরে তার শীর্ণ 2টি হাত রাখল রমাদেবীর পেটের ওপর। অচেতন হওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি টের পেলেন যে তার গর্ভে গত 9 মাস ধরে অনেক যত্নে বড় হয়ে ওঠা শিশুটার প্রাণ শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। থ্রিলারল্যান্ডে আজ শুনবেন ডক্টর অভিজ্ঞান গাঙ্গুলির লেখা তন্ত্র আশ্রিত থ্রিলার বড় গল্প গুম মশান। তবে গল্প শুরু করবার আগে আমাদের সকল শ্রোতা বন্ধুদের তাদের অশেষ সাপোর্টের জন্য জানাই ধন্যবাদ। তোমাদের ঐকান্তিক চেষ্টার জন্যে থ্রিলারল্যান্ড পুনরায় জেগে উঠতে সক্ষম হয়েছে। আমরা আশা করব আগামী দিনেও তোমরা এইভাবেই আমাদের উৎসাহিত করে যাবে। তবে এখনও তোমাদের মধ্যে অনেকেই সাবস্ক্রাইব না করে কিন্তু গল্প শুনছো। আমাদের তাদের প্রতি একটাই বিনীত অনুরোধ, আমরা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মদের মতো কোনো মাসিক বা বার্ষিক আর্থিক সাবস্ক্রিপশন চাইছি না।
আমাদের চ্যানেলের নামের পাশেই সাবস্ক্রাইব বাটনটায় প্রেস করে বেল নোটিফিকেশন অন করে রাখলেই প্রতি সপ্তাহে আমাদের গল্পের নিয়মিত আপডেট পেয়ে যাবে এবং আমাদের গল্পগুলো বিনামূল্যে শুনতে পারবে। প্রতি সপ্তাহে অক্লান্ত পরিশ্রম করে আমরা কিন্তু তোমাদের জন্যই গল্পগুলো আনছি, তাই আমরাও আশা করি তোমাদের থেকে যৎসামান্য কিছু ফেরত পাওয়ার। মনে করি এইটুকু সহযোগিতা তোমাদের থেকে কাম্য। যাই হোক, শুনতে থাকো আজকের গল্প, ডক্টর অভিজ্ঞান গাঙ্গুলির লেখা গুম মশান। ভাবনার বিয়েটা হঠাৎ করেই ঠিক হয়ে গিয়েছিল বীরেন্দ্র সিংয়ের সঙ্গে। বীরেন্দ্র সিং এই রাজস্থানের রেতপুরের রাজা। যদিও রাজপাট উঠে গিয়েছে বহু আগেই, তবু আজও গ্রামের লোক সিংহ বংশের সন্তান হিসাবে বীরেন্দ্র সিংহকে হুকুম বলেই ডাকে। তবে রাজস্থানের অন্য প্রদেশের রাজ পরিবারের মতো নাম সর্বস্ব মরা হাতির অবস্থা নয় সিংদের। বীরেন্দ্রর দাদাজির বড় ব্যবসা এখন বীরেন্দ্রই চালায়। টাকা পয়সা অঢেল করেছে গত 2-3 পুরুষের ব্যবসায়। তাই বীরেন্দ্র যখন নিজে থেকে সুখিরামের একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব দিল, সুখিরাম হাতে চাঁদ পেয়েছিল। যদিও বীরেন্দ্র আর ভাবনার বয়সের পার্থক্য 12 বছর মতো। তাছাড়া বীরেন্দ্রর আগে এক স্ত্রীও ছিল। বিয়ের আগে বীরেন্দ্র সমস্ত ঘটনা ভাবনাকে জানিয়েছিল। বীরেন্দ্র আর তার প্রথম স্ত্রী আরতির বিয়ে হয়েছিল 10 বছর আগে। তাদের একটি সন্তানও হয়েছিল বিয়ের 1 বছর পর। কিন্তু আরতির পরিবার একটা কথা গোপন করে বিয়ে দিয়েছিল। আরতিদের পরিবারের মেয়েদের মধ্যে পাগলামির জিন ছিল। সন্তান জিতেন্দ্রর জন্মের কয়েক বছর পরেই পাগলামির লক্ষণ দেখা যেতে শুরু করে আরতির মধ্যে। জিতেন্দ্রর যখন 5 বছর বয়স, সেই সময়ে তাকে গলা টিপে মেরে নিজে আত্মহত্যা করে আরতি। স্ত্রী এবং পুত্রের শোকে পরের 3 বছর কাটায় বীরেন্দ্র। আধ্যাত্মিক জীবনের দিকে ঝুঁকে যায় বীরেন্দ্র এই সময়। এই দুঃখের ঘটনার বছর 3 আগেই বারাণসীর আশি ঘাটে এক সাধুর সাক্ষাৎ পেয়েছিলেন বীরেন্দ্র। স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর সেই সন্ন্যাসীর কাছেই দীক্ষা নিয়ে তাকে নিজের গুরু মানেন। সেই গুরুই আবার তাকে বিয়ে করতে বলেন। কয়েকটি সুলক্ষণ দেখে মেয়ে খুঁজে নিয়ে বিয়ে করতে নির্দেশ দেন। গুরুর ইচ্ছায় আবার সাংসারিক জীবন শুরু করেছেন বীরেন্দ্র সিং। সেই সুলক্ষণ দেখেই ভাবনাকে পছন্দ করেন বীরেন্দ্র। সব শুনে ভাবনারও মায়া পড়ে যায় বীরেন্দ্রের প্রতি। সে মত দিতে বিয়ে হয়ে যায় দুজনের। বিয়ের পর 1 বছর হয়েছে। বড় সুখে রেখেছে ভাবনাকে তার স্বামী। কোনো অভাব রাখেনি তার। নৌকার চাকার গয়না, শাড়ি আর আদরে ডুবিয়ে রেখেছে তাকে। মাস কয়েক আগেই যখন ভাবনার শরীরে মাতৃত্বের লক্ষণ ফুটে উঠল, বীরেন্দ্র খুশি হয়ে একটি হীরের নেকলেস উপহার দিয়েছে তাকে। সব ঠিকই ছিল, কিন্তু ইদানিং একটা সমস্যা হচ্ছে ভাবনার। মাঝে মাঝে তার মনে হচ্ছে কেউ একটা তার দিকে নজর রাখছে। ঘরে একা থাকলেও মনে হয় সে একা নেই, কিছু একটা আশেপাশে আছে। এই বিশাল হাভেলিতে এত লোকজন, তবু মাঝে মাঝে ওর কেমন একটা ভয় করে আজকাল। সেই দিন ভাবনা ওর দোতলার ঘরের জানলায় বসে মেহেন্দি দিয়ে নকশা করছিল। ওর এই একটা শখ ছোট থেকেই, মেহেন্দি। ঘরে একাই ছিল। হঠাৎ মনে হলো কেউ যেন ওকে দেখছে। চোখ তুলে জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখল উল্টো দিকের মহলের জানলায় একটি স্ত্রী দাঁড়িয়ে ওকে দেখছে। এই মহিলাকে আগে কখনো সে দেখেনি, এটা সে নিশ্চিত। তবু কেন জানি না পরিচিত মনে হলো মুখটা। রাজমহলের কাজের লোকেদের কেউ নয়। ওর দিকে স্থির দৃষ্টি রেখে তাকিয়ে আছে সেই ফ্যাকাশে মুখের মহিলা। অপলক চোখে তাকিয়ে আছে তার দিকে। ওই 2 চোখে কি যেন একটা অস্বাভাবিকত্ব আছে, যেটা দিকে তাকিয়ে থাকতে অস্বস্তি হয় ভাবনার। এক মুহূর্তের জন্য ভাবনা পলক ফেলেছিল, আর পর মুহূর্তেই চোখ খুলতেই আর কাউকে দেখতে পেল না ওদিকের বারান্দায়। আশ্চর্য, ব্যাপারটা সেদিন পাত্তা দেয়নি ভাবনা, কিন্তু এরপরেই সমস্যা শুরু হলো।
ভাবনা মাঝে মাঝে এই মহিলাকে দেখে হাভেলির আনাচে কানাচে। হঠাৎ এক মুহূর্তের জন্য দেখা দিয়েই কোথায় যেন চলে যায় এই মহিলা। লাল শাড়ি, লম্বা কালো চুল আর ওই ফ্যাকাশে মুখের মহিলা যে কে তা জানার অনেকবার চেষ্টা করেছে ভাবনা, কিন্তু লাভ কিছু হয়নি। ঠাকুর চাকর কেউই সেরকম দেখতে কোনো মহিলার খোঁজ দিতে পারেনি। আশ্চর্য, একটা মহিলা এই হাভেলিতেই থাকে অথচ কেউ তার নামধাম বলতে পারছে না কেন? এই প্রশ্নের উত্তর ভাবনা কয়েকদিন বাদেই পেয়েছিল। ভাবনা এখন 6 মাসের অন্তঃসত্ত্বা। বীরেন্দ্র ওর হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য আলাদা একটা মেয়েকেই রেখে দিয়েছে। ফুলি মেয়েটা ওর খুব যত্ন নেয়। ভাবনার পেটটা এখন বেশ বড় হয়েছে, তাই স্বচ্ছন্দ নাড়াচাড়া করতে অসুবিধে হয়। তাই হাতে হাতে ফুলি এটা ওটা এগিয়ে দেওয়ায় ওর খুব সুবিধেই হয়। সেদিন দুপুরবেলা ছাদে বসেছিল ভাবনা। ফুলি বসে পায়ে তেল মালিশ করে দিচ্ছিল, সাথে এটা ওটা গল্পও করছিল। ফুলি বেশি কথা বলছিল যদিও, আর ভাবনা হুঁ হাঁ করছিল। জানো তো ভাবি, ওই গ্রামের বিন্দু গো, ওর বর রোলদু ছেড়ে ভেগেছে। ও গিয়েছে থানায়। থানার দারোগা দিলওয়ার খা রিপোর্টই নেয়নি। কে বিন্দু কে দিলওয়ার কাউকেই চেনে না ভাবনা। ফুলি মেয়েটার এই এক দোষ, অচেনা অজানা লোকজনের গল্প এসে শোনাতে থাকে রোজ। ও শুধু শুনে যায়, মাথায় ঢোকায় না। চোখ বন্ধ করে তেল মালিশের আরাম নিচ্ছিল আর হুঁ হাঁ করছিল ভাবনা। হঠাৎই এই কড়া রোদের মধ্যেও এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে এলো কোথা থেকে। হালকা কাঁপুনি লাগায় চোখ খুলল ভাবনা, আর সঙ্গে সঙ্গে দেখতে পেল সেই মহিলাকে। ছাদের অন্য মাথায় দাঁড়িয়ে আছে সে, সেই অপলক দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে। ফুলি, কি নয়া ভাবি? ওই মহিলা কে রে? কোন মহিলা? আঙুল তুলে ওই মহিলার দিকে দেখালো ভাবনা। ওই যে ওখানে যে দাঁড়িয়ে আছে। ফুলি তার আঙুল বরাবর তাকিয়ে উত্তর দিল, কে ভাবি? কেউ নেই তো। কেউ নেই মানে? আরে ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওখানে, দেখতে পাচ্ছিস না তুই? না নয়া ভাবি, কেউ নেই ওখানে। আপনি কাকে দেখছেন? আরে ওই যে ওই কথাটা বলতে বলতে থেমে গেল ভাবনা, কারণ এখন সেখানে আর কেউ নেই। ফুলি সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ভাবনা চুপ করে গেল। ফুলিকে কিছু বলা ঠিক হবে না। এই রেতপুরে আগের রানীর পাগলা হয়ে যাওয়ার খবর এমনিতেই সবাই জানে। এরপর ফুলি তাকেও পাগল ভাবলে মুশকিল। এমনিতেই ফুলি যা বকবক করে, কোথাকার কথা কোথায় গিয়ে লাগাবে তা ঠিক নেই। তাই ভাবনা বলল, কেউ না, নে নে মালিশ কর। ফুলি আবার তেল ঘষতে ঘষতে বকবক শুরু করলো। এইবার ওর মহল্লার কোনো এক মিস্ত্রির গল্প বলছে, তবে ভাবনার কানে ওর কথা আর ঢুকছে না। সে শুধু ভাবছে, কে এই মহিলা? ফুলি কেন তাকে দেখল না? তবে কি শুধু ওকেই দেখা দেয় সে, নাকি সে ভুল দেখল? দিনে দুপুরে ভুল দেখবে? বীরেন্দ্র অর্ধেক মাস বাড়ির বাইরেই থাকে। ওর ব্যবসার কাজে কখনো মুম্বাই তো কখনো চেন্নাই যেতে হয়। গত 10 দিন বীরেন্দ্র বাড়ি ছিল না, যদিও ফোনে কথা হয়েছে রোজ। খবর নিত ভাবনার নিয়মিত। আজ বীরেন্দ্র ফিরেছে। ঘরে ঢুকতেই ভাবনা দেখল বীরেন্দ্রর হাতে একটা মিষ্টির বাক্স। হাসি মুখে বউয়ের কাছে এসে সে বলল, ছোট রানী, আমার কোম্পানি এবার একটা বড় কন্ট্রাক্ট পেয়েছে, 100 কোটি কাজ। কই এবার মুখ খোলো দেখি। এত কিছু ভাবনা বোঝে না, কিন্তু বীরেন্দ্র সাহেবের খুশি দেখে সেও খুশি। বীরেন্দ্র তার মুখে বাক্স থেকে বের করে একটা লাড্ডু খাইয়ে দিল। ভাবনা বলল, তা এতে আপনার কাজে খুব লাভ হবে বুঝি? ইয়েস রানী, অনেক টাকার ব্যাপার। তবে তার চেয়েও বড় কথা কি জানো? এই কন্ট্রাক্টের জন্য গৌরব আহুজার টেন্ডার জমা দেওয়ার কথা ছিল, এটা দিতে পারেনি।
ও গত কয়েকটা বড় কাজ পরপর আমার থেকে নিয়ে নিয়েছিল, এইবার আর পারল না। বাবা, হুকুম বীরেন্দ্র সিংকে টেক্কা দেওয়া অত সহজ নয়। কেন? এই গৌরবের কি হলো? টেন্ডার কেন দিল না জমা? আসতেই পারেনি, কি একটা সমস্যা হয়েছে ওর বউয়ের। ও বাদ দাও, তুমি কেমন আছো বলো? ভালো আছে। আর আমাদের ছোট রাজকুমারী? সেও ভালোই আছে, কিন্তু আপনি বারবার রাজকুমারী বলেন কেন? যদি ছেলে হয়? না না, তোমার পেটে মেয়েই আছে, গুরুদেব বলেছেন তো। এই গুরুদেব লোকটাকে এখনো চোখে দেখেনি ভাবনা, কিন্তু কথায় কথায় ঘুরে ফিরে গুরুদেব কালীনাথের কথা বারবার শুনেছে বীরেন্দ্রর মুখে। বীরেন্দ্র সব কাজই তার কথাতেই করে। আপনার গুরুজির এত ক্ষমতা? গুরু কালীনাথের অনেক ক্ষমতা রানী, তুমি জানো না, কিন্তু আমি সব জানি। গুরুজির জন্যই তো আমার গত কয়েক বছরের এই ব্যবসায় সাফল্য, তুমি তো জানো সব। হ্যাঁ, ভাবনা জানে, মানে বীরেন্দ্রর কাছেই শুনেছে। ওর বাবা মানে ভাবনার শ্বশুর মারা যাওয়ার পর ব্যবসা সামলাতে পারছিল না বীরেন্দ্র। পার্টনারটা ধোঁকা দিল, ব্যবসা মার খেল। এই পারিবারিক হাভেলিটাও বন্ধক রাখতে হয়েছিল ব্যাংকে। তারপর এই গুরুজি কালীনাথের সঙ্গে দেখা হয় বীরেন্দ্রর। তিনি এখানে এসে কিছু পুজো পাঠ করেন, তার ফলে আবার লাভের মুখ দেখতে শুরু করে বীরেন্দ্রর বিজনেস। গত 3 বছরে ফুলে ফেঁপে উঠেছে আগের মতোই। তাই গুরুর ওপর অগাধ বিশ্বাস বীরেন্দ্র সিংয়ের। বীরেন্দ্র বলল, পরের মাসে গুরুজি আসবেন, তোমার পেটের সন্তানের 7 মাস হলেই একটা পূজা করার কথা আছে। ভাবনা একবার ভাবল যে ওর সমস্যাটার কথা বলবে বীরেন্দ্র সাহেবকে। ও যে একজন মহিলাকে দেখতে পাচ্ছে সেটা বলবে, কিন্তু আজকে বড় ভালো মেজাজে আছে দেখে কিছু বলল না। সেই রাতের ঘটনা। গভীর রাতের দিকে হঠাৎই ঘুম ভেঙে গেল ভাবনার। বাথরুম যেতে হবে, আজকাল বড় ঘন ঘন তাকে বাথরুম যেতে হয়। দেখল ওর পাশে বীরেন্দ্র শুয়ে রয়েছে, ঘুমিয়ে কাদা। তাকে ডেকে তুলল না ভাবনা। 1 বছর বিয়ে হলেও বেশিরভাগ সময়টাই বীরেন্দ্র বাড়ির বাইরে কাটানোয় এখনও ভাবনা পুরোপুরি স্বচ্ছন্দ হয়নি স্বামীর সাথে। তাই রাতে বাথরুমে যাবে বলে তাকে ডাকতে লজ্জাই করল ভাবনার। অন্যান্য দিন ওর ঘরে তোষক পেতে ফুলি ঘুমায়, কিন্তু আজ বীরেন্দ্র থাকায় সেই ঘরে শোয়নি। অগত্যা নিজেই উঠল ভাবনা। বাথরুম ঘরের লাগোয়া বটে, তবে ঘরটা অসম্ভব রকমের বড়। ভাবনার নিজের বাপের বাড়ির প্রায় অর্ধেকটা এই ঘরে ঢুকে যায়। অতএব খাট থেকে বাথরুম অনেকটাই দূরত্ব। মেঝেতে পা ফেলে টুকটুক করে হেঁটে বাথরুম অবধি গেল ভাবনা। আলোর সুইচটা বাথরুমের ভেতরটা ঘরের চেয়ে অন্ধকার, কারণ নাইট ল্যাম্পের আলো ঘরের ভিতর অবধি পৌঁছাতে পারছে না। অন্ধকার হাতড়েই সুইচ অন করতে গেল ভাবনা, আর তাতেই চমকে উঠল, কারণ সুইচের ওপর ওর আঙুল অন্য কারুর আঙুল স্পর্শ করেছে। অন্য একটা বরফের মতো ঠান্ডা হাত সুইচের ওপর রয়েছে। মুহূর্তে আঁতকে উঠে হাত সরিয়ে নিল সে। কে আছে ওর বাথরুমে? বীরেন্দ্র সাহেব তো শুয়ে রয়েছে, আর ফুলি আজ ঘরে নেই। তবে না না না, এ নিশ্চয়ই ওর মনের ভুল। ডাক্তার বলেছিল যে এই গর্ভবতী অবস্থায় অনেক রকমের ভুল ভ্রান্তি হয়, এটাও নিশ্চয়ই তাই। ভাবনা বরাবরই খুব সাহসী মেয়ে, তাই নিজের মনকে প্রমাদ দিয়ে সাহস করে আরও একবার হাত বাড়ালো সুইচের দিকে। না, এইবার আর কোনো দ্বিতীয় হাতের স্পর্শ ও অনুভব করল না। সুইচ অন করতেই আলো জ্বলে উঠল বাথরুমের। কেউ নেই, ফাঁকা বাথরুম। বাথরুম সেরে বেরিয়ে দরজা বন্ধ করে বিছানার দিকে এগোতে গেল ভাবনা। আর ঠিক তখনই দৃশ্যটা দেখতে পেল ওর বিছানার ওপর, যেখানে বীরেন্দ্র এখনো ঘুমিয়ে আছে, সেই দেওয়ালে পা দিয়ে শূন্যে শটান ঝুলে আছে সেই মেয়েটি। কালো লম্বা চুলগুলো সাপের ফণার মতো উড়ছে। এতদিন শুধু তার দিকে তাকিয়ে থাকতে দেখেছে ভাবনা, কিন্তু এরকম বিভৎস মূর্তি সে আগে কখনো দেখেনি।
শূন্যে ভেসে দেওয়ালে পা আটকে বীরেন্দ্রর ঠিক উপরে মুখোমুখি দাঁড়িয়ে আছে মূর্তিটা। চোখের দৃষ্টিতে নেচে বেড়াচ্ছে মৃত্যু, অতৃপ্ত জিঘাংসা। চিৎকার করে উঠল ভাবনা। তারপর আর কিছু ওর মনে নেই। সেখানেই জ্ঞান হারায় সে। জ্ঞান ফিরতে ভাবনা দেখল দিনের আলো ঝলমল করছে ঘরে। ও নিজের খাটে শুয়ে এবং ওকে ঘিরে অনেকগুলো উদ্বিগ্ন মুখ দাঁড়িয়ে রয়েছে। বীরেন্দ্র আর ফুলি তো আছেই, সাথে ডাক্তার সাহেবের মুখও চিনতে পারল সে। কেমন বোধ করছো নতুন রানী? কি হয়েছিল বলো তো? আমি তো চিৎকার শুনে উঠে দেখি বাথরুমের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছো। ডাক্তার আর ফুলির উপস্থিতিতে ব্যাপারটা খুলে বলা ঠিক হবে কি না বুঝতে না পেরে চুপ করে রইল ভাবনা। বীরেন্দ্র স্ত্রীর চোখের চাহনি দেখে ব্যাপারটা অনুমান করতে পারল যে তার বউ কিছু বলতে চাইছে না। তাই দ্বিতীয়বারের জন্য জানতে চাইল না সে। ডাক্তার বিদায় নেওয়ার পরে ফুলিকেও বাইরে যেতে বলল বীরেন্দ্র। তারপর ভাবনার পাশে বসে তার মাথায় হাত রেখে প্রশ্ন করল, এবার বলো তো ছোট বউ, কাল রাতে কি হয়েছিল? নিজেকে সামলাতে না পেরে এইবারে সে প্রথমে মহিলাকে হাভেলিতে দেখতে পাওয়া থেকে শুরু করে কাল রাতের ঘটনা অবধি বলে গেল এক নিঃশ্বাসে। ভাবনার আশঙ্কা ছিল যে বর তার কথা অবিশ্বাস করবে, ওর মনের ভুল বলে উড়িয়ে দেবে, কিন্তু তা হলো না। সব শুনে বীরেন্দ্রর মুখ গম্ভীর হয়ে গেল। 1 মিনিট বসো। এই বলে বীরেন্দ্র উঠে গেল ভাবনাকে রেখে। 1 মিনিটের আগেই আবার ঘরে ঢুকল বীরেন্দ্র। ওর হাতে একটা মস্ত লাল বই। ভেলভেটে মোড়া জিনিসটাকে দেখে নিজের বিয়ের অ্যালবাম বলে চিনতে পারল ভাবনা, কিন্তু ওর সামনে নামিয়ে রাখতে ওর ভুল ভাঙল। এটা বিয়ের অ্যালবাম বটে, তবে তার বিয়ের নয়। অ্যালবামের ওপর বড় বড় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বীরেন্দ্র ওয়েডস আরতি, অর্থাৎ এটা বীরেন্দ্রর আগের পক্ষের বিয়ের অ্যালবাম। অ্যালবাম খুলেই নববধূর সাজে সেজে থাকা হাসি মুখের মেয়েটার ছবি দেখিয়ে বীরেন্দ্র প্রশ্ন করল, দেখো তো এই কি সে? ছবিটা দেখেই বুকটা ছ্যাঁত করে উঠল ভাবনার, কারণ এইবার ও চিনতে পেরেছে সেই রহস্যময়ী নারীটাকে। মুখের এখন আকাশ পাতাল পরিবর্তন হয়েছে। মুখে হাসি মাখা ঠোঁটের জায়গায় এখন শুকনো মুখ, খুশিতে উজ্জ্বল চোখের জায়গায় এখন মৃত ঘোলাটে দৃষ্টি, আর ফ্যাকাশে তোবড়ানো গাল হলেও সেই অশরীরী নারীকে চিনতে অসুবিধা হলো না তার। এ তার স্বামীর প্রথমা স্ত্রী আরতি। 3 বছর আগে নিজের সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করে মৃত আরতি। তার ছবি বিয়ের পরপরই একবারই দেখেছিল ভাবনা, সেই কারণেই তাকে চেনা মনে হয়েছিল তার। ভাবনার চোখে মুখে ফুটে ওঠা ভয় আর বিস্ময়ের অভিব্যক্তি দেখেই বীরেন্দ্রর বুঝতে বাকি রইল না যে কি উত্তর দিতে চলেছে তার স্ত্রী। অ্যালবাম বন্ধ করে সে জড়িয়ে ধরল ভাবনাকে, বলল, বুঝেছি, নিজের ছেলেকে মেরেছে ও, আর এবার তোমার আর আমাদের মেয়ের ক্ষতি করতে চাইছে। স্বামীর মুখে মাথা গুঁজে কেঁদে চলেছে ভাবনা। খানিকক্ষণ চুপ থেকে বীরেন্দ্র বলল, চিন্তা নেই গো, চিন্তা নেই। আমি আজই গুরুজির সাথে যোগাযোগ করব। তিনি এমনিতেই পরের মাসে আসতেন, যদিও অনুরোধ করব যেন উনি তাড়াতাড়ি চলে আসেন এখানে। তিনি আসলে নিজের তন্ত্রশক্তি দিয়ে ওই শয়তান প্রেতিনীকে শায়েস্তা করবেন। 1 সপ্তাহের মধ্যেই গুরুজি রেতপুর আসবেন বলে আশ্বাস দিলেন। এই একটা সপ্তাহ বীরেন্দ্র নিজের ব্যবসার কাজ বন্ধ রেখে স্ত্রীর সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে। একা থাকতে দেয়নি এক মুহূর্তের জন্যেও। বীরেন্দ্রের থেকেই ভাবনা জানতে পেরেছে যে প্রথম স্ত্রী আরতি মারা যাওয়ার পর বীরেন্দ্রও তাকে নিজের আশেপাশে দেখতে পেত। যথেষ্ট ভয়ের মধ্যে দিন কাটত ওর, কিন্তু গুরু কালীনাথ এসে রক্ষা করেছিলেন সেই সময়। নির্দিষ্ট দিনেই হাভেলিতে পা রাখলেন কালীনাথ। তার জন্য নিচের তলার একটি বড় অংশ জুড়ে থাকার ব্যবস্থা করা হয়েছে। একটু বেলার দিকে ফুলি এসে ভাবনাকে বলল,
ছোট রানীকে হুকুম নিচে ডাকছে, গুরুজি অপেক্ষা করছেন। একটা বই পড়ছিল ভাবনা। উঠে দাঁড়িয়ে মাথার ঘোমটা টেনে নিচের পথ ধরল ফুলির সাথে। বীরেন্দ্রর গুরু কালীনাথকে দেখেই চমকে উঠল ভাবনা। সে যেমনটা অনুমান করেছিল এ লোক মোটেই তা নয়। গুরু বা সাধু শুনলে মনে যে শান্ত সৌম্য গৈরিক বস্ত্রধারী সন্ন্যাসীর রূপ ভেসে ওঠে, কালীনাথ মোটেই তা নয়। মাথায় লাল তিলক আঁকা যে রুক্ষ স্থূল মানুষটার সামনে তাকে আনা হলো, তার লালচে চোখের দিকে তাকালে রীতিমতো ভয় করে। ভাবনার বুঝতে বাকি থাকে না যে বীরেন্দ্রর গুরুজি কোনো সাধু যোগী নন, বরং তিনি একজন তান্ত্রিক বা কাপালিক গোছের সাধক। একটি সিংহাসন তুল্য মস্ত চেয়ারে বসে আছে সে। পাশে দাঁড়িয়ে আছে বীরেন্দ্র। ফুলি দরজা থেকেই বিদায় নিল। বোঝা গেল তার এখানে ঢোকা বারণ। ঘরে ঢুকল ভাবনা। ভাবনা কাঠ হয়ে কালীনাথের সামনে দাঁড়িয়ে আছে দেখে বীরেন্দ্র বলল, এ কি, প্রণাম করো গুরুজিকে। ভাবনা অনেক কষ্টে পেট নিয়ে মাটিতে বসে পা ছুঁল গুরুজির। তিনি মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, জয় ভৈরব, জয় ভৈরব। লাল চোখের স্থির দৃষ্টিতে বেশ কিছুক্ষণ জরিপ করল কালীনাথ ভাবনাকে। না, ঠিক ভাবনাকে নয়। ওর মনে হলো যেন গুরুজি ওর পেটের দিকে তাকিয়ে আছে। ভাবনার অস্বস্তি হচ্ছিল। এই দৃষ্টি তার ভালো লাগছে না। এ যেন এক অন্তর্ভেদী দৃষ্টিতে ওর গর্ভের সন্তানকেও দেখে ফেলছেন এই মানুষটা। আরতি দেখা দিচ্ছে তোকে? প্রশ্নটা ভাবনাকেই করলেন তিনি। ভাবনা মাথা নেড়ে হ্যাঁ জানালো। কালীনাথ কোমরের কাছের কাপড় থেকে একটি কালো সুতোয় বাঁধা তাবিজ বের করে আনলো। সেটা বাড়িয়ে দিল ভাবনার দিকে। দু হাত পেতে সেটা গ্রহণ করল ভাবনা। সেটা হাতে নিয়ে ভালো করে দেখতেই বুঝল যে সেই একই রকম একটা তাবিজ সে তার স্বামী বীরেন্দ্রর গলাতেও দেখেছে। গুরুজির গলায় অসংখ্য মালা মাদুলির মধ্যেও এই রকম তাবিজটা ওর নজর এড়াল না। কালীনাথ বলল, এটা আজই স্নান সেরে গলায় ধারণ কর। ওই প্রেত তোকে ছোঁয়া তো দূর, তোর ক্ষতি করা তো দূর, তোকে দেখাও দিতে পারবে না। সেটা নিয়ে ভাবনা উঠে দাঁড়ালো। তার এই ঘরে থাকতে ভালো লাগছে না। কেমন একটা বোটকা পোড়া গন্ধে ভরে আছে ঘরটা। ওর এমনিতেই বমি ভাব আছে, এখন সেটা চাগার দিয়ে উঠছে। আমি তবে এখন আসি গুরুজি। হ্যাঁ, যা। ভাবনা বেরোবার আগে একবার বীরেন্দ্রর দিকে চাইল। বীরেন্দ্র তার দিকে তাকিয়ে নেই। সে তাকিয়ে আছে গুরু কালীনাথের দিকে। ঘর ছেড়ে দ্রুত বাইরে বেরিয়ে এলো ভাবনা। ফুলি দূরে দাঁড়িয়ে তার অপেক্ষা করছিল। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময়ও ভাবনার মনে হলো যেন দূরে এখনো কালীনাথ গুরুজি দেওয়াল ভেদ করে ওর উপর নজর রাখছে। পরবর্তী কয়েকটা দিন ভাবনা ওর বরকে প্রায় দেখতে পেল না বললেই চলে। যদিও বীরেন্দ্র বাড়িতেই ছিল, কিন্তু রাতে শোয়ার সময়টুকু ছাড়া বাকি সারা দিন সে গুরুজির সাথেই থেকেছে। তবে এই তান্ত্রিক বাবার ক্ষমতা আছে এটা সত্যি। গলায় ওই তাবিজ ধারণ করার পর থেকে গত 10 দিন হয়ে গেল ভাবনা আর সেই প্রেত মূর্তিকে দেখেনি। ভাবনা এই কয়দিন গুরুজির ধারে কাছে ঘেঁষেনি, কিন্তু ফুলির বয়স তো কম, তাই কৌতূহলও বেশি। একদিন এসে বলল, ছোট ভাবি, হুকুম সাহেবের গুরুজি কি তান্ত্রিক? কেন রে? কি সব কথা বলছিল কালকে। তুই কিভাবে শুনলি? ফুলি জবাব দেয় না। ভাবনা আবার বলে, দরজার বাইরে আড়ি পাচ্ছিলে? আরে না না, কি যে বলেন, ওই আর কি কানে এলো। তা কি শুনলি? শব্দ বুঝিনি, কয়েকটা শব্দ শুনেছি। সাধনা, তন্ত্র আর আর ঝংরুটিয়া। কি? ঝরুটিয়া?
সে আবার কি? না না, ঝড়ুটিয়া না, ঝংরুটিয়া। ঝংরুটিয়া জানেন না আপনি? আমি তো ছোট থেকেই শুনে আসছি ও এক ধরনের ভূত। কি ধরনের ভূত? ভূত যেমন হয়, ভূতের আবার ধরন হয় নাকি? ভাবনা বুঝল ফুলির নিজের জ্ঞানের দৌড়ও এই অবধি সীমিত। অত্যাধিক কল্পনাপ্রবণ বরাবরই মেয়েটা, তাই কড়া গলায় ভাবনা বলল, একদম উল্টো পাল্টা কথা বলবি না। কি শুনতে কি শুনেছিস? এসব ভুলভাল কথা 5 কান হলে কিন্তু হুকুম সাহেব তোকে চাকরি থেকে তাড়িয়ে দেবে বলে দিলাম। আর ফের যদি শুনি অন্য কারোর দরজায় গিয়ে আড়ি পেতেছিস, তবে আমি তোকে থাপ্পড় মারবো মেয়ে। ফুলি মুখ ফুলিয়ে বসে রইল, চোখ কান্না কান্না। তাকে দেখে আবার মায়া হলো ভাবনার। হাতে 50টা টাকা গুঁজে দিয়ে বলল, যা একটা নারকেল তেল কিনে আন আমার জন্য, আর যা টাকা বাঁচবে সেটা দিয়ে লাড্ডু খাস। আর যাওয়ার আগে টিভিটা অন করে দিয়ে যা, নাহলে আমায় আবার উঠে অন করতে হবে। হাসি মুখে লাফাতে লাফাতে চলে গেল ফুলি। ভাবনার সিরিয়াল শুরু হতে এখনো 10 মিনিট বাকি আছে, তাই অন্য নিউজ চ্যানেল খুলে বসল। আজকের বিশেষ খবর, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আহুজাস প্রাইভেট লিমিটেড কর্ণধার গৌরব আহুজার স্ত্রী রমা আহুজাকে আজ দিল্লি নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন কদিন আগেই তাকে প্রেগনেন্সি রিলেটেড সমস্যা ভর্তি করা হয়েছিল। তবে দুঃখের বিষয় যে ডাক্তাররা জানিয়েছেন তাকে বাঁচানো গেলেও তার গর্ভের সন্তানকে বাঁচানো যায়নি। এই অবস্থায় গৌরব মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন। দ্রুত চ্যানেল পাল্টে দিল ভাবনা। গর্ভবতী অবস্থায় এই সব খবর দেখলেই ওর ভয় করে। চ্যানেল পাল্টে সিরিয়ালে মন দিল। শাশুড়ি বৌমা কুটকাচালি এই বরং ভালো, কিন্তু কিছুতেই মন বসছে না ভাবনার। গৌরব আহুজা নামটা কোথায় যেন শুনেছে সে। আজকাল এরকম ওর খুব হয়, মনেই পড়তে চায় না কিছু। তখনই বাইরে থেকে একজন কাজের লোক ডাক দিল, নতুন রানীমা, হুকুম আপনাকে নিচে ডাকছে। বলো, যাচ্ছি। আবার উঠতে হলো ভাবনাকে। টিভি বন্ধ করে নিচে নামতে শুরু করলো ধীর পায়ে। আগের দিনের মতোই নিজের ঘরে বড় চেয়ারে বসে আছে গুরু কালীনাথ। পাশে দাঁড়িয়ে বীরেন্দ্র। বীরেন্দ্রকে বরাবরই রাজকীয় মেজাজে দেখতে অভ্যস্ত ভাবনা। এই তান্ত্রিক বাবার সামনে তার এই ভক্তের রূপ দেখতে অবাকই লাগে ওর। বীরেন্দ্র আজকেও ইশারা করল প্রণাম করতে। নিচু হয়ে প্রণাম করতে গেলে কালীনাথ বাধা দিল। কালীনাথ তান্ত্রিক কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে ভাবনার গর্ভের দিকে তাকিয়ে বলল, হয়েছে, উপযুক্ত সময় আসন্ন। কথাগুলো বীরেন্দ্রকে উদ্দেশ্য করে বলা। বীরেন্দ্র ঘাড় নেড়ে সম্মতি দিল শুধু। এরপর কালীনাথ ভাবনার উদ্দেশ্যে বলল, শোন, জরুরি কথা। ওই প্রেতিনি এখনো তোর ক্ষতি করার চেষ্টা করবে। আমি ওকে তোর আশেপাশে দেখতে পাচ্ছি নিজের দিব্য চক্ষু দিয়ে। তোর পেটের সন্তানের প্রতি ওর লোভ আছে, লালসা আছে। সেই কারণেই আগামী শনিবার অমাবস্যার রাত্রে এই হাভেলিতে পুজোর আয়োজন করব। তাতে তোকেও থাকতে হবে। চিন্তা নেই, তেমন কঠিন কিছু নয়। যা এবার, যা ঘরে যা। ঘর থেকে বেরিয়ে আসতে বীরেন্দ্র দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। আর তাতেই ভাবনার মাথায় কৌতূহল চেপে বসল। ও দরজায় কান লাগিয়ে ফুলির মতো কথা শোনার চেষ্টা করল। অস্পষ্ট চাপা কথার মাঝে দুটো অচেনা শব্দ কানে এলো, গুম মশান আর কচ্চা কালুয়া। কথা দুটো গুম মশান কচ্চা কালুয়া, গুম মশান কচ্চা কালুয়া। কথা দুটো মনে মনে কয়েকবার আউড়ে নিল ভাবনা। একবার ওর গ্রামের তাউজিকে ফোন করে জিজ্ঞেস করলে হয়। তাউজি কিশোর বয়সে সাধু সঙ্গ করত, তবে পরে ঠাকুমা দাদা মানে তাউজির মা ঘাড় ধরে বিয়ে দিয়ে দেয় ছেলেকে বিবাগী হওয়া থেকে বাঁচাতে। তিনি কিছু আলোকপাত করতে পারেন এইগুলো নিয়ে। কিন্তু ঘরে এসে আর ফোন করতে ইচ্ছে করল না ওর। কি দরকার এইসব নিয়ে মাথা ঘামিয়ে? এখনও সিংহ রাজপরিবারের বউ, কিশোরীর মতো এইসব কাজ না করাই ভালো। সব দোষ এই ফুলির।
মেয়েটা ওর মাথায় আজে বাজে কথা ঢুকিয়েছে। এরপর আর ভাবল না এইসব নিয়ে সারাদিন। সেই দিন রাতের ঘটনা। প্রতি রাতের মতোই আজও বাথরুম যেতে হলো ভাবনাকে। ফেরার সময় হঠাৎই একটা মৃদু আওয়াজ কানে এলো ওর, খুব মৃদু খিলখিল হাসির। প্রথমে ভাবল মনের ভুল, কিন্তু কান করে শুনে বুঝতে পারল হাসির শব্দটা আসছে পেছনের বাগান থেকে। জানলা দরজা বন্ধ, তাই শব্দটা হালকা লাগছে। বাগানের দিকের বন্ধ জানলাটার সামনে গিয়ে সে দাঁড়ালো। কাঁচের পাল্লা দিয়ে নিচে বাগানের দিকে উঁকি দিল। মেঘহীন আকাশের থেকে চাঁদের আলো এসে ভাসিয়ে দিচ্ছে বাগানটা। প্রথমে ফাঁকা বাগানে হাওয়ায় তুলতে থাকা ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো ছাড়া কিছুই চোখে পড়ল না। কিন্তু ভালো করে লক্ষ্য করতে ভাবনা দেখতে পেল একদলা অন্ধকার যেন একটা জায়গায় জমাট বেঁধে আছে। অন্ধকারটা একটা অবয়ব নিয়েছে, একটা কালচে, একটি আকারে ছোট মানুষের অবয়ব। কিন্তু আকারে মানুষ হলেও ঠিক যেন মানুষ নয় সে। কুচকুচে কালো একটা ছেলে উবু হয়ে বসে আছে বাগানের একটা ফুল গাছের আড়ালে। মাথা থেকে পায়ের নখ অবধি ঘন কালো বর্ণ। কোনো মানুষের বা প্রাণীর প্রাকৃতিক বর্ণ এরকম কালো হতে পারে না। ছেলেটি অদ্ভুতভাবে অর্ধেক উঠে দাঁড়ালো। কোমর বেঁকিয়ে দীর্ঘ সরু হাত দুটো সামনে দাঁড় করিয়ে অনেকটা বাঁদরের মতোই দুই পায়ে ভর করে উঠে দাঁড়ালো। ফুলের দোলা দেখে বাচ্চার মতোই খিলখিল করে হাসছে সে। আর সেই হাসিটা গায়ের রক্ত জল করে দিচ্ছে তার। হঠাৎই হাসি থামিয়ে সোজা হয়ে দাঁড়ালো সেই আকৃতিটা। ঘাড় ঘুরিয়ে সোজাসুজি তাকালো উপরের জানলার দিকে, যেখানে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে ভাবনা। ভাবনা যে তাকে দেখেছে সেটা কেমন করে যেন সে টের পেয়ে গেছে। সাদা দুটো আলোক বিন্দুর মতো ক্ষুদে জ্বলন্ত চোখে চেয়ে আছে সে ভাবনার দিকে। পর মুহূর্তেই সেই কৃষ্ণকায় ছেলেটা যে কাজটা করলো সেটার জন্য একদমই প্রস্তুত ছিল না ভাবনা। এক লাফে 2 তলা ডিঙিয়ে ওটা ভাবনার ঘরের জানলায় এসে পড়ল। 2 হাতে গ্রিল ধরে কালো বাচ্চার অবয়বটি ঝুলে আছে জানলার কাঁচের ওপারে। সাদা দুটো বিন্দু দিয়ে লক্ষ্য করছে ভাবনাকে। ঘটনার আকস্মিকতায় মুহূর্তে 2 পা পিছিয়ে মেঝেতে বসে পড়েছে ভাবনা। গলা শুকিয়ে কাঠ, চিৎকার বুক পেরিয়ে গলা দিয়ে বেরোচ্ছে না। পরক্ষণেই নিচ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, পরিচিত কণ্ঠস্বর। গুরুজি মানে তান্ত্রিক কালীনাথ অদ্ভুত সুরে কিছু বলছেন। নিস্তব্ধ পরিবেশে কিছুটা শুনতে পেল ভাবনা। काला कलुआ 64 पीर तल भागे माथुर जावे जुआ जाए मस मज्जा छुआ न जाए अपना मरा आप ही खाए अपना मरा आप ही खाए। জানলা দিয়ে ভেতরে ঢুকতে চেষ্টা করতে থাকা মূর্তিটা যেন জাদু বলে মুহূর্তে থেমে গেল। ঘাড় ঘুরিয়ে নিচের দিকে তাকালো। তাকে ডাকছে। এই অদ্ভুত ডাক সে যেন কিছুতেই উপেক্ষা করতে পারে না। পর মুহূর্তেই জানলা ছেড়ে লাফ দিল নিচে। সম্বিত ফিরে পেয়ে ভাবনা উঠে দাঁড়ালো। তার সাহস যে বরাবরই বেশি সেটা আরও একবার প্রমাণ করে সে আবার জানলার সামনে গিয়ে দাঁড়ালো। সেই কালো জিনিসটা কোথায় যায় সেটা দেখার উদ্দেশ্যে, কিন্তু দেখতে পেল না। শুধু কালো আলখাল্লার একটা অংশ নিচের মহলে দ্রুত ঢুকে যেতে দেখল। হ্যালো হ্যালো তাওজি। কে বলছে? তাওজি, আমি ভাবনা। প্রণাম নেবেন। আরে ভাবনা মা, বল বল, তাওকে তো ভুলেই গেলি।
পরবর্তী 15 মিনিট পুরনো কথা বলে গেল তাউজি। গত রাত থেকে ঘুমায়নি ভাবনা, বীরেন্দ্রকেও কিছু বলেনি। তান্ত্রিক কালীনাথের বিষয়ে কিছু নিশ্চিত না হয়ে তাকে বলে লাভ নেই। তাউজিকে আসল প্রশ্নটা করার জন্য ভাবনাকে অনেকটা অপেক্ষা করতে হলো। একসময় সুযোগ বুঝে বলল, তাউজি, তুমি তো তন্ত্রমন্ত্র নিয়ে অনেক কিছু জানো। আচ্ছা, ঝাংরুটিয়া কি জিনিস জানো? কয়েক মুহূর্ত ওপাশ থেকে উত্তর এলো না। তারপর বৃদ্ধ বললেন, তন্ত্রের এক ধরনের পিশাচ সাধনা আছে, কালিয়া মশান। রাজস্থানে তাকেই ঝংরুটিয়া বলা হয়। কিন্তু হঠাৎ এই সব কেন জানতে চাইছিস? বলোই না, এমনি ওই একটা বইতে পড়েছিলাম। কাচ্চা কালুয়া কি জিনিস? কালিয়া মশান ক্রিয়ায় তান্ত্রিক এমন কোনো অপমৃত্যুতে মরা বাচ্চার আত্মাকে নিজের বশে আনে যার মৃতদেহ সঠিক নিয়মের সৎকার হয়নি। সেই বাচ্চার আত্মাকে বন্দি করে তান্ত্রিক নিজের মন্ত্র বলে। ওই আত্মা কুচকুচে কালো শরীরের একটা বাচ্চার রূপ নেয়। সেই কারণেই ওই প্রেতকে কালিয়া মশান বা কাচ্চা কালবা বলে। কচি বা কাঁচা বয়সে অপূর্ণ স্বাদ নিয়ে প্রেত হয় বলে কাচ্চা বলা হয় কালবাকে। ভাবনার গায়ে কাঁটা দেয়। তার বুঝতে অসুবিধে হয় না যে গতকাল রাত্রে একটি কাচ্চা কালুয়া বা ঝংরুটিয়াকে এসে জানলার বাইরে দেখেছে। ভাবনা প্রশ্ন করে, এরা কি করে তাউজি? তান্ত্রিক কি করে এই মাসানদের নিয়ে? অনেক কিছু, সব কিছু। এরা বাচ্চার আত্মা, তাই অনেকাংশে নিষ্পাপ হয়। অতএব কাচ্চা কালবা হয়ে এরা খুব শক্তিশালী হয়। তান্ত্রিক এদের দিয়ে নিজের কাজ করায়। এরা বদমাশ বাচ্চার মতো দুষ্টও হয়। তোর সব না শোনাই ভালো। এখন তো তোর পেটে বাচ্চা আছে শুনছি। কেন বলো আমায়, না বললে ছাড়বো না। কি আর বলি, বড় জেদ করিস তুই। আরে বাবা, শুনেছি এই কালবারা গর্ভবতী মায়ের পেটের বাচ্চা নষ্ট করে দেয়। তাই বলছিলাম। আরও একবার গা শিরশির করে ওঠে ভাবনার। সে প্রশ্ন করে, আর গুম মাসান কি? সে আমারও জানা নেই। কালিয়া মশানে শুনেছি অনেক ভাগ আছে, ধরনও আছে। তারই কিছু একটা হবে। কিন্তু বেটি, তুই এসব কি ধরনের বই পড়ছিস? মা হওয়ার সময় এইসব অশুভ জিনিসের নামও শুনতে নেই। তুই এসব পড়িস না। আর কোনো কথা শোনার দরকার ছিল না ভাবনার। ফোন রেখে দিল সে। ওর মনে একটা সন্দেহ উঁকি দিচ্ছে। আচ্ছা, এমন নয় তো যে তান্ত্রিক তার শিশুর ক্ষতি করতে চাইছে? কিন্তু কেন? আর যদি তাই হবে, তাহলে আরতির প্রেতের থেকে ওকে এই গলার রক্ষা কবচটা দেবে কেন সে? আরও একটা ভয়ঙ্কর সম্ভাবনা উঁকি দিল ওর মনে। 3 বছর আগে বীরেন্দ্রর যে ছেলেটা মারা গিয়েছিল, এমন তো নয় যে এই গুণিন সেই ছেলের আত্মাকেই কালুয়া বানিয়েছে। বীরেন্দ্র যে গুরুকে এতটা বিশ্বাস করে, সেই হয়তো তার এত বড় ক্ষতি করেছে। ও ছোট রানী! কানের কাছে ফুলির জোর আওয়াজে চিন্তার ঘোর কাটল ভাবনার। কখন যেন ঘরে ফুলি ঢুকে এসেছে। বলল, এত কি ভাবছেন গো ছোট রানী? এদিকে হুকুম সাহেব যে কালকে বিকেলের পর আমাদের সবাইকে ছুটি দিয়েছেন। কি ছুটি? কেন? গুরুজি কাল হাভেলিতে পূজা পাঠ করবেন, তাই নাকি বাড়ি খালি থাকতে হবে। পরিবারের লোক ছাড়া আর কেউ থাকবে না। চকিতে মনে পড়ল ভাবনার। তাই তো, আগামীকালই তো শনিবার, কালকে রাতেই তো পুজো। মনটা কু ডেকে উঠল ভাবনার। তার মনে যে সন্দেহ দেখা দিয়েছে, সেটা বীরেন্দ্রকে জানাতেই হবে। হয়তো তিনি অবিশ্বাস করবেন, কিন্তু তবু তাকে জানাতেই হবে। ভাবনা ঠিক করল, আজকে রাত্রে স্বামী ঘরে এলেই কালকে রাতের ঘটনা এবং ওর সন্দেহের কথা বলবে বীরেন্দ্রকে। সেই রাত্রে বীরেন্দ্র সময় মতো ঘরে এলো। তাকে দেখেই জড়িয়ে ধরল ভাবনা। কি হয়েছে রানী? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন?
ভাবনা সমস্ত ঘটনা, যাবতীয় আশঙ্কার কথা খুলে বলল বীরেন্দ্রকে। সে ভয়ে ভয়ে ছিল যে বীরেন্দ্র হয়তো তার কথা বিশ্বাস করবে না, গুরুজির সম্পর্কে এইসব কথা বলার জন্য রেগেও যেতে পারে। বীরেন্দ্র কিন্তু তার ওপর কখনো রাগ দেখায়নি এই 1 বছরে। তবে তাদের পরিবারের পুরুষদের রাগের কথা সারা রেতপুর জানে। কিন্তু আরও একবার সব কথা মন দিয়ে শুনল বীরেন্দ্র, অবিশ্বাসও করল না বা রেগেও গেল না। তান্ত্রিক কালীনাথের মশান সম্পর্কে ভাবনার সন্দেহের কথা শুনে চিন্তিত হলো বীরেন্দ্র। বলল, আমার মনে হয় না তোমার এই অনুমানটা সত্যি। গুরুজি আমার বা তোমার কোনো ক্ষতি করতেই পারেন না। তবে রাতে যা দেখেছ সেটাকে ভুল বলে উড়িয়েও দিতে পারছি না। সত্যি বলতে গুরুজি আসার পর আমিও মাঝে মাঝে নিচের তলা থেকে রাতে বাচ্চার হাসির শব্দ পেয়েছি। অথচ মহলের এদিকে এখন গুরুজি ছাড়া আর কেউ থাকছে না বেশ অনেক দিন হলো। এই মশানের কথা উনি আমায় মাঝে মাঝে বলেন বটে, তবে তার নিজের যে এরকম কিছু আছে তা আমার জানা নেই। কিন্তু গুরুজিকে প্রমাণ ছাড়া এইসব কথা তো বলা যাবে না। তাহলে উপায়? উপায় একটা আছে। কালকে রাতে গুরুজি গোপনে পুজো করবেন, সেখানে আমারও প্রবেশ নেই। কিন্তু কাল আমি আর তুমি লুকিয়ে যাব ওর ঘরে পুজোর সময়। আমার ধারণা এমন কিছু আমরা নিশ্চিত দেখতে পাবো যা থেকে গুরুজির উদ্দেশ্যে আমরা কিছু বুঝতে পারবো। তুমি পারবে তো আমার সাথে যেতে? হ্যাঁ, পারবো। পরদিন বীরেন্দ্র সকালে একবার মাত্র তান্ত্রিক কালীনাথের ঘরে গেল। ফিরে এলো কিছুক্ষণের মধ্যে। বাকি সমস্ত দিন সে স্ত্রীর সঙ্গেই রইল এবং তাদের নৈশ অভিযানের প্ল্যান করল। ভাবনা এটা ভেবে মনে মনে ভরসা পেল যে ওর কালকের কথাগুলো স্বামীর মনে দাগ কেটেছে। তা না হলে সারাদিন ওই তান্ত্রিকের ঘরেই সে কাটায়। আজ কিন্তু তা করেনি। বিকেল হতেই একে একে বিদায় নিতে শুরু করলো বাড়ির সমস্ত কাজের লোক। ফুলি যাওয়ার আগে একবার ভাবনার কাছে এলো। ঘরে তখন বীরেন্দ্র বসে টিভি দেখছিল। ফুলি বলল, ছোট রানী যাই, কাল দেখা হবে। দাঁড়া। ভাবনা আলমারি খুলে কিছু বের করে এনে ফুলির হাতে দিয়ে বলল, এই টাকাটা রাখ, কাল একটা নারকেল তেল কিনে আনবি। তেল? কয়েকদিন আগেই তো। বড্ড মুখে মুখে কথা বলিস, যা দূর হ। কাল সকাল সকাল সময় মতো আসবি, যা ভাগ এখন। ফুলি চলে গেল। হাভেলিতে সন্ধ্যা নামল। এমনিতেই প্রাসাদ প্রমাণ এই পুরনো বাড়ি নিস্তব্ধই থাকে। আজকে লোকজন না থাকায় প্রায় শ্মশানের নিস্তব্ধতা। পুরো হাভেলিতে এখন মানুষ মাত্র 3 জন। রাত তখন 10টা হবে। বীরেন্দ্র বলল, চলো, এইবার সময় হয়েছে, কিন্তু সাবধানে, একদম কোনো আওয়াজ করবে না। গুরুজির অতি প্রাকৃত শক্তির প্রমাণ আমি কিন্তু অনেকবার পেয়েছি। উনি যদি জানতে পারেন যে আমরা লুকিয়ে ওর তন্ত্রক্রিয়া দেখছি, সর্বনাশ হবে। অতএব সাবধানে। নিচের তলায় কয়েকটা মৃৎ প্রদীপ বাদে আর কোনো আলো নেই। কালীনাথের ঘরটার মূল বড় দরজাটা বাদেও আরও একটা ছোট দরজা আছে। বীরেন্দ্র আর ভাবনা ওই ছোট দরজার দিক দিয়েই ঘরের সামনে পৌঁছালো। ভেতর থেকে অজানা মন্ত্রোচ্চারণের শব্দে চারপাশ গম গম করছে। ঠোঁটে আঙুল দিয়ে বীরেন্দ্র আরও একবার স্ত্রীকে চুপ থাকার ইশারা করে। পকেট থেকে এক গোছা চাবি বের করে একটি চাবি দরজায় ঢুকিয়ে দিয়ে যতটা সম্ভব কম শব্দ করে দরজাটা সন্তর্পণে ফাঁক করে বীরেন্দ্র। দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিয়ে ভাবনা প্রদীপের আলোতে দেখতে পেল কালীনাথকে। পরনে একটা কালো কাপড়ের কৌপিন মাত্র, উদম শরীরে সাদা ভস্য মাখা, কপালে লাল তিলক। মেঝেতে বসে একটি নরকরটি 2 হাতে ধরে মন্ত্রোচ্চারণ করে চলেছে ঘোর লাগা অবস্থায়। বেশ কিছুক্ষণ একইভাবে মন্ত্র পড়ার পর হঠাৎ চুপ করে গেল তান্ত্রিক। মুহূর্তে বুকটা ছ্যাঁত করে উঠল ভাবনার। তবে কি লোকটা দেখতে পেয়ে গেল ওদের? পরক্ষণেই সুর করে কবিতার মতো সেই মন্ত্রটা পাঠ করে উঠল গুরুজি। কাল
काला कलुआ 64 वीर तलबा की तोड़, जहां भेजो वहां जाए, मस मच्चा छुआ न जाए, अपना मारा भी खाए, चलत बन मारू उलट मुठ मारू, मार मार कलुआ तेरी आस चार, चौमुख दिया मारवादी की छाती, इतना काम मोर ना करे तो तू माँ का दूध हराम, तो गु माँ का दूध हराम। মেঝেতে এক জায়গায় একটা অদ্ভুত নকশা আঁকা হয়েছে। 5 কোণায় 5টি মরার খুলি রাখা। কয়েক মুহূর্তের মধ্যে মনে হলো যেন ঘরের সমস্ত অন্ধকার ঠিক সেই চিহ্নের মাঝে জমা হচ্ছে। ঘরের উষ্ণতা কয়েক পারদ নেমে গেল মুহূর্তে। ঘরের ভিতরের আবহাওয়া ভারী হয়ে এলো। দরজার ফাঁক দিয়ে একটি ঠান্ডা বাতাস বেরিয়ে এসে বীরেন্দ্র আর ভাবনার মুখে ধাক্কা দিল। ওই নকশার মাঝে মেঝেতে এখন কিছু একটা বসে আছে। একটি কয়লা কালো বাচ্চা উবু হয়ে বসে আছে সেখানে। ওর শরীরটাও যেন অন্ধকার দিয়েই বানানো। 2 কাঁধের মাঝে মাথা ঝুলিয়ে বসেছিল সেটা। হঠাৎ সেটা মাথা তুলে তাকালো। জলজলে 2 সাদা চোখের দৃষ্টি সরাসরি দরজার ফাঁক দিয়ে তাকিয়ে আছে ভাবনার চোখের দিকে। ভাবনা টের পেল ওর দম বন্ধ হয়ে আসছে। একটা অদ্ভুত গন্ধ নাক দিয়ে ঢুকে আচ্ছন্ন করে ফেলছে ওর শরীর। ক্রমশ সারা শরীর শিথিল হয়ে আসে তার। অন্ধকার নেমে আসে তার 2 চোখে। সম্পূর্ণ জ্ঞান হারাবার আগে ভাবনা টের পেল ওর নাকের ওপরে একটা ভেজা রুমাল চেপে ধরে আছে একটা বলিষ্ঠ হাত, তার অতি পরিচিত হাত। জ্ঞান ফিরতে প্রথমে ভাবনার মনে হলো যেন এতক্ষণ গভীর ঘুমে ডুবেছিল সে। একেবারে চোখ খুলতে পারল না। মাথাটা এখনো ভারী। কানে মন্ত্রপাঠ ভেসে আসছে আর নাকে ধুনোর গন্ধ। চোখ খুলে সে কোথায় আছে মনে করতে একটু সময় লাগলো। নড়তে গিয়ে টের পেল হাত আর পা বাঁধা আছে। বুঝল ওকে একটা টেবিলের ওপর সোজা করে শুইয়ে রাখা হয়েছে আর হাত আর পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ঘাড় ঘুরিয়ে যেদিক থেকে মন্ত্র আসছে সেদিকে তাকালো ভাবনা। এখনো তান্ত্রিক কালীনাথ একইভাবে বসে মন্ত্র আওড়ে চলেছে। তার পাশেই সেই ভয়ঙ্কর কালো বাচ্চাটা স্থির হয়ে বসে আছে, দৃষ্টি ওরই দিকে। তবে আরও একজন বসে আছে কালীনাথের মুখোমুখি, স্বয়ং বীরেন্দ্র সিং। খুব একটা অবাক হলো না ভাবনা। তার মুখের ওপর অজ্ঞান করা ওষুধ ভেজা রুমালটা কে চেপে ধরেছিল সেটা জ্ঞান হারাবার আগেই সে বুঝেছে। এখন বীরেন্দ্রর পরনেও একটা কালো কাপড় মাত্র, কপালে লাল তিলক। পরবর্তী কিছুক্ষণ মন্ত্রপাঠ চলল। তারপর বীরেন্দ্র ঘাড় ঘুরিয়ে ভাবনাকে দেখল। আরে রানী, ঘুম ভেঙে গেল? বেশ বেশ। আমায় 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 এখানে বেঁধে রেখেছেন কেন? কি করছেন কি আপনি এখানে? জবাব দিন বীরেন্দ্র সাহেব। দেব সব উত্তর দেব। এখানে কি করছি জানতে চাও তো? এখানে আমরা অস্ত্র বানাচ্ছি, আমার শত্রু নিধন অস্ত্র। ওই ছাংরুটিয়া? তবে ওর কথা মাঝপথে থামিয়ে দিয়ে বীরেন্দ্র বলল, সব সাফল্যের জন্য তো বলিদান দিতে হয় না? রাজপুতরা নিজের রক্তের বলি দিয়েও জয় পায়। আমার ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিয়েছিল আমার শত্রুরা আর বিশ্বাসঘাতকরা। আমি সম্পূর্ণভাবে হেরে গিয়েছিলাম। তখনই গুরুজির সাক্ষাৎ পাই আমি বারাণসীর অশ্বী ঘাটে। তিনি আমার দুর্দশার কথা দৈব দৃষ্টিতে দেখেছিলেন। আমায় তিনি উপায় বলেন যাতে আমি নিজের শত্রুদের শেষ করতে পারবো। আমি নিজের ছেলে জিতেন্দ্রকে গুরুজির চরণে সঁপে দিয়েছিলাম। গুরুজি ওর মানব জীবন শেষ করে কালিয়া মশান সাধনা দ্বারা ওকে কচ্চা কালবা বানায়। ওই যে দেখো, ওই যে আমার ছেলে,
আমার সব থেকে বড় অস্ত্র। আঙুল তুলে উবু হয়ে বসে থাকা প্রেত মূর্তির দিকে দেখায় বীরেন্দ্র, বলে, কালুয়া আমার সমস্ত শত্রুদের একে একে শেষ করেছে গুরুজির আদেশে। আমার সাফল্যের পথে যেই কাঁটা হয়ে দাঁড়াবে তাকে আমার জিতেন্দ্র শেষ করে দেবে। তুমি উন্মাদ, তুমি মানুষ নও। নিজের ছেলেকে হত্যা করে তুমি ওকে এই অভিশপ্ত পিশাচ বানিয়েছ। তুমি বাবার নামে কলঙ্ক। তুমি নিশ্চয় বড় বউ আরতিকেও খুন করেছ। হ্যাঁ? দুই দিকে কাঁধ ঝাঁকিয়ে ঠান্ডা গলায় বীরেন্দ্র বলল, আমার তো উপায় ছিল না। ও কিছুতেই ছেলেকে অর্পণ করতে রাজি হলো না, তাই ওকেও আগে মারতে হয়েছিল আমায়। ওর আত্মা এখনো ছেলের টানে এখানেই ঘুরে বেড়ায়। তবে ওই কমজোর প্রেত গুরুজির শক্তির সামনে কিচ্ছু করতে পারে না। কিন্তু কেন? নিজের সন্তানকে কেন? উত্তরটা এইবার তান্ত্রিক কালীনাথ দিলেন। কারণ কালুয়াদের বশে রাখা খুব কঠিন। এরা ঠিক বাচ্চার মতোই ছটপটে আর দুষ্ট হয়। অনেক তান্ত্রিক চেষ্টা করেও এদের বশে রাখতে পারে না। তাই আমি, মহাতান্ত্রিক কালীনাথ, কালুয়াকে সম্পূর্ণ বশে রাখার একটা অভিনব উপায় বের করেছি। যদি ঝুড়ুং টিয়া বানানোর সময় কালিয়া মাসানে সেই শিশুরই পিতা মাতার রক্ত ব্যবহার করা যায়, তবে ঝুড়ুং টিয়াকে বশ করা সম্ভব। কারণ বাচ্চা যেভাবে শুধু পিতা আর মাতার বাধ্য হয়, সেভাবেই কালুয়া পিতার আদেশ অমান্য করতে পারবে না। বীরেন্দ্র বলল, এই কালুয়াকে আমি আদেশ দিয়েছি যে সে যেন কখনো গুরুজির অমান্য না করে। আমার এই আদেশে ও গুরুজির বশে থাকতে বাধ্য। তোমরা শয়তান, তোমরা খুনি। কি করতে চাও আমার সাথে? আমার তো সন্তানের জন্ম হয়নি। তোমার তো ওই কালু আছে, তবে আমার থেকে কি চাও? তুই কি শুনছিস তা বীরেন্দ্র আমায় বলছে? তুই ভাবিস তন্ত্রের সব গুরু রহস্য তুই জেনে গেছিস? আরে মূর্খ, কালিয়া মাসানের ক্ষমতা কতটা তোর আন্দাজ নেই। শোন তোকে বলি, কালিয়া মাসান অনেক ধরনের হয়। বয়সের উপর নির্ভর করেই কাচ্চা কালুয়া, পিতর, উত নামে আলাদা করা হয়। কিন্তু এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাসান হয় গুম মাসান। যে শিশুর গর্ভপাতে মৃত্যু হয়, সেই ভ্রূণের সব থেকে নির্মাণ করা হয় কালুয়া, যা হলো গুম মাসান। গর্ভে থাকা শিশুর সাথে মায়ের যে নারীর যোগ থাকে, শাস্ত্র বলে সেই জীবনদায়ী নাভি রজ্জুতে স্বয়ং নারায়ণ অবস্থান করেন। জন্ম মুহূর্তে সেই নারী ছিন্ন করে সেই মহাশক্তির সাথে তার যোগাযোগ ছিন্ন করা হয়। কিন্তু যদি শিশুর মৃত্যু গর্ভেই ঘটে, গর্ভনালী সমেত শিশুর মৃত্যু হয়, তাই সেই শিশুর মধ্যে নারায়ণের অসীম শক্তির অংশ থেকে যায়। মৃত ভ্রূণের সেই শক্তিকে জাগিয়ে তুলে নির্মাণ করা হয় মহাশক্তিশালী কাচ্চা কালুয়া। এরা প্রবল, বিকট, ভয়ঙ্কর, অপ্রতিরোধ্য। সাধারণ কালুয়ার থেকে বহুগুণে বেশি শক্তিশালী। মন্দির, মসজিদ, গির্জা পর্যন্ত এই পিশাচের অবাধ গতিবিধি। তুই দিবি আমায় সেই শক্তি। তোর পেটের ওই কন্যা সন্তান হবে আমার মহাশক্তির গুম্মসান, আমার মহাশক্তির গুম্মসান। না 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 না, আমার এই সর্বনাশ তুমি করো না। বীরেন্দ্র, আমার পেটের সন্তান তো তোমারও।
তুমি নিজে এতদিন তার যত্ন নিয়েছো, তবে আজ কেন এই কাজ করবে? কেন? বীরেন্দ্র নির্লিপ্তভাবে বলল, আমার পেটে তো মেয়ে আছে, ওর প্রয়োজন আমার নেই। নিজের ছেলেকেই বলি দিয়ে দিলাম। কষ্ট হয়েছিল, তবুও করতে হয়েছে। তোমার তো মেয়ে মাত্র। কথাটা শুনে বজ্রাহতের মতো কেঁপে উঠল ভাবনা। কে পিশাচ এই ঘরে? ওই অভিশপ্ত কালো বাচ্চাটা নাকি এই মানুষগুলো? গুরুজি বলল, তোকে এতদিন যত্নে রাখার কারণ আছে। গর্ভ উপনিষদ বলে সপ্তম মাসে ভ্রূণে প্রাণ সঞ্চার হয়, তাই সপ্তম মাসের আগে ওটাকে সঠিক অর্থে হত্যা করা সম্ভব নয়। আজ এই সপ্তম মাসের অমাবস্যা হলো উপযুক্ত সময় ভ্রূণকে গর্ভেই হত্যা করার। বীরেন্দ্র, বীরেন্দ্র, সময় আসন্ন, সময় আসন্ন। গুরুকে প্রণাম করে উঠে দাঁড়ালো বীরেন্দ্র। তার হাতে একটি ধারালো ছুরি। উঠে দাঁড়িয়ে সে এগিয়ে এলো ভাবনার দিকে, বলল, তোমারই দোষ ছোট রানী। তোমরা মেয়েরা বড় বোকা আর জেদি। এই জেদ করেই বড় রানীও মরল। তোমাকেও মারার কোনো ইচ্ছা ছিল না আমার রানী। তোমায় অজ্ঞান করে তোমার পেটের বাচ্চাটাকে মেরে ফেলে বের করে আনতাম। পরে সকালে বলে দিতাম যে কিছু একটা কারণে তোমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তুমি বিশ্বাস করে নিতে আমার কথা। এরপর আমাদের ছেলে হলে সুখে আমরা সংসার করতাম। কিন্তু তোমার উৎসাহ, তোমার কাল হলো। কেন নাক গলাতে গেলে আমাদের ব্যাপারে? এখন তো তোমায় মারা ছাড়া কোনো উপায় নেই। হঠাৎই জোর হল্লার শব্দ ভেসে এলো বাইরে থেকে। প্রধান ফটকের বাইরে লোকজন গেটে আঘাত করছে। বীরেন্দ্র আর কালীনাথ চমকে উঠে একে অন্যের মুখ চাওয়াচাই করল। এইবার ভাবনা বলে উঠল, তুমি মেয়েদের খুব বোকা ভাবো, তাই না বীরেন্দ্র? তবে জেনে রাখো, তুমি আমায় ঠকাতে পারোনি। দুদিন আগেই আমি টিভিতে গৌরব আহুজার স্ত্রীর সন্তান নষ্ট হয়ে যাওয়ার খবর দেখেছিলাম। তখন নামটা কোথায় শুনেছি মনে করতে পারিনি, কিন্তু আজকে সকালে মনে পড়েছিল। তোমার মুখেই শুনেছি। আহুজা এই কারণে টেন্ডার জমা দিতে না পারায় তুমি সেটা পেয়ে আমায় এসে বলেছিলে ওর নাম। কালিয়া মাসান যে গর্ভে সন্তান নষ্ট করে তা শুনেছিলাম আগেই, তাই দুয়ে দুয়ে চার করতে আমার সময় লাগেনি। বুঝেছিলাম তুমিও এর সাথে জড়িত। ইউ বিচ! কি করেছিস তুই? বাইরে কারা হল্লা করেছে এগুলো বল। গ্রামের লোক। তুমি কাল রাত থেকেই আমায় নজরে নজরে রেখেছিলে, তাই তোমায় লুকিয়ে আজ বিকেলে ফুলির হাতে তেল কেনার টাকার ফাঁকে একটা চিরকুট দিয়ে দিয়েছিলাম, যাতে সব কথা লেখা আছে। লিখে দিয়েছিলাম যাতে রাত্রেবেলা হাভেলিতে লোকজন আমাকে সাহায্য করতে আসে আর তোমাদের হাতে নাতে ধরতে পারে। দেখো, ফুলি বুদ্ধিমান মেয়ে, ঠিক নিজের কাজ করেছে। গ্রামের লোক দরজা ভেঙে ভিতরে ঢুকে আসবে বীরেন্দ্র। রাগে জ্বলে উঠছে বীরেন্দ্র আর কালীনাথের চোখ। কালীনাথ বলল, বীরেন্দ্র, বীরেন্দ্র, তুই তো হত্যা করো ওকে। ওকে হত্যা করে ভ্রূণ এনে দাও। একবার গুমসান জেগে উঠলে হাজার লোকও আমাদের কিছু ক্ষতি করতে পারবে না। হাজার হাজার লোক মিলে কোনো ক্ষতি করতে পারবে না বীরেন্দ্র। ওকে হত্যা করো, ওর ভ্রূণ এনে দাও, এনে দাও বীরেন্দ্র। ছুরি তুলে ভাবনার সামনে এসে দাঁড়ালো বীরেন্দ্র। ভয়ে চোখ বন্ধ করে মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছিল ভাবনা। ঠিক তখনই ওর চোখে পড়ল বীরেন্দ্রর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে আরতি। ভাবনা এতক্ষণে খেয়াল করলো যে ওর গলা থেকে তাবিজটা খুলে গেছে কখন জানি। সম্ভবত বীরেন্দ্র যখন ওকে অজ্ঞান করছিল তখনই ধস্তাধস্তিতে ছিঁড়ে গেছে। তাই আরতির প্রেতকে বীরেন্দ্র দেখতে পাচ্ছে না, শুধু ও পাচ্ছে। আরতি বীরেন্দ্রর দিকে আঙুল তুলে ভাবনাকে কিছু একটা নির্দেশ করছে। কয়েক মুহূর্ত লাগলো ভাবনার সেই ইঙ্গিত বুঝতে।
বীরেন্দ্রর হাতের ছুরি ততক্ষণ স্পর্শ করেছে ভাবনার তলপেট। হাত বাঁধা অবস্থাতেই ভাবনা কোনোভাবে সর্বশক্তি লাগিয়ে মাথা তুলে বীরেন্দ্রর গলা লক্ষ্য করে ঝাঁপ দিল। বীরেন্দ্র সতর্ক হয়ে পিছিয়ে গিয়েছে। কি যে হলো সেটাও বুঝল না। পরক্ষণেই দেখল ভাবনার মুখে দাঁতের ফাঁকে ঝুলছে বীরেন্দ্রর গলার তাবিজটা। দাঁত দিয়ে সেটা ছিঁড়ে দিয়েছে ভাবনা। কি ঘটছে ভালো করে বুঝে ওঠার আগেই বীরেন্দ্র টের পেল তার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত আগেও সেখানে কেউ ছিল না, কিন্তু এখন সে টের পাচ্ছে কিছু একটা দাঁড়িয়ে আছে তার পাশে। সেদিকে চোখ ঘোরাতেই বীরেন্দ্র দেখতে পেল তার মৃত প্রথমা স্ত্রীকে। চোখের তীব্র জিহাংসা হেনে তাকিয়ে আছে তারই দিকে। টুঁ শব্দটা করার সুযোগ পেল না বীরেন্দ্র। তার আগেই এক হাতে আরতি তার শরীরটাকে শূন্যে তুলে ফেলল গলা টিপে ধরে। হাড় ভাঙার একটা ছোট্ট শব্দ, আর তার সঙ্গে সঙ্গে শুকনো পাতার মতো মাটিতে খসে পড়ল বীরেন্দ্রর ভারী শরীরটা। প্রাণহীন দেহটার চোখ দুটো এখনো বিস্ফারিত হয়ে চেয়ে আছে ছাদের দিকে। মৃত্যুর পূর্ব মুহূর্তের তীব্র ভয়ের রেশ এখনো থেকে গিয়েছে তার দু চোখে। চিৎকার করে উঠল তান্ত্রিক কালীনাথ। তার কণ্ঠে রাগ এবং হতাশা দুই স্পষ্ট। দাঁতে দাঁত চিপে এসে বলে উঠল, কামিনী, কামিনী, আমার এত বছরের অপেক্ষা তুই বৃথা করে দিলি, তুই বৃথা করে দিলি। তোকে আমি নিজের হাতেই মারবো, নিজের হাতেই মারবো। তোর ওই প্রেত আরতি আমায় ছুঁতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, আমার ছুঁতে পারবে না আমাকে। বীরেন্দ্রর হাত থেকে খসে পড়া ছুরিটা তুলে নিল কালীনাথ। ততক্ষণে গেট ভেঙে লোকজন ঘরের দরজার কাছে পৌঁছে গিয়েছে। আর মাত্র কয়েক মুহূর্ত, কিন্তু ভাবনা জানে সেইটুকু সময়ও ওর হাতে নেই। কারণ বীরেন্দ্রর গলা থেকে রক্ষা কবচটা ছিঁড়ে ফেলেছিল বলে আরতির আত্মা ওকে আটকাতে পেরেছে। কিন্তু তান্ত্রিকের গলায় এখনও সেই তাবিজ রয়েছে। তাকে ছোঁয়ার সাধ্যও নেই আরতির। কালীনাথের চোখে নিজের মৃত্যুকে খেলা করতে দেখল ভাবনা। তার দিকে এক পা করে এগোচ্ছে তান্ত্রিক, কিন্তু তাকে থামতে হলো, কারণ কেউ তার পা টেনে ধরেছে। অবাক হয়ে পেছনে তাকিয়ে সে দেখল এতক্ষণ তন্ত্রবৃত্তের মধ্যে বসে থাকা কলুয়া নিজের একটি হাত বাড়িয়ে তার পা চেপে ধরেছে নিজের বজ্রমুষ্টিতে। একদিকে মাথা হেলিয়ে তার দিকে তাকিয়ে সাদা সুচালো শাড়ি বাঁধা দাঁত বের করে হাসছে ওটা। খুদে অগ্নিবিন্দুর মতো দুটো চোখ তাকিয়ে আছে তার দিকে। কি ঘটছে সেটা বুঝতে এক মুহূর্ত সময় লাগলো তান্ত্রিকের। কালুয়া তার বাবার আদেশে ওর বশীভূত হয়েছিল। বীরেন্দ্রর মৃত্যুর সঙ্গে সঙ্গেই সেই রক্তবন্ধন থেকে মুক্ত হয়েছে কালুয়া। পাশে দাঁড়িয়ে থাকা আরতির আত্মা কালীনাথের কোনো ক্ষতি করতে সক্ষম না হলেও কালুয়ার কোনো বাধা নেই। এখন তান্ত্রিকের থেকেও একটি বড় শক্তির আজ্ঞা মেনে চলছে কালুয়া, তার মায়ের। বাবা মারা যেতে এখন কালুয়া তার মা আরতির কথা শুনবে শৈশবের নিয়ম মেনে। মায়ের উপস্থিতিতে কোনো তন্ত্র মন্ত্রের জোর তার ওপর খাটবে না। একটা হ্যাঁচকা টানে কালীনাথকে মাটিতে ফেলে দিল কালুয়া। তান্ত্রিক চিৎকার করে উঠল, আমি তোকে জাগিয়েছি, আমি তোকে জাগিয়েছি, আমার কথা শোন, ছাড়, কথা শোন, আমার কথা শোন না। বাচ্চা ছেলের খিলখিল হাড় হিম করা হাসির গুঞ্জনে ভরে উঠেছে ঘর। কালো শরীরটা ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে চড়ে বসেছে তান্ত্রিক কালীনাথের শরীরের ওপর। মুখে এক বিকট পৈশাচিক হাসি। মৃত্যুকে সামনে দেখে প্রাণপণ আর্তনাদ করছে কালীনাথ। এক ঝটকায় পিশাচ নিজের মুখটা নামিয়ে আনলো কালীনাথের গলার নলি লক্ষ্য করে। সুচালো দাঁত বসিয়ে দিল গলার নরম জায়গায়। এই ভয়াবহ দৃশ্য দেখে আবার জ্ঞান হারায় ভাবনা। জ্ঞান হারানোর আগে দরজা ভাঙার আওয়াজ তার কানে আসে।
ভাবনা চোখ খুলে প্রথমেই দেখে ফুলি ওর মাথার কাছে বসে উদ্গ্রীব দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ছোট ভাবি, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? ফুলিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ওঠে ভাবনা। ভাবনাকে নিজের ঘরে নিয়ে যায় গ্রামের লোক। সেই রাত্রে দরজা ভেঙে তারা ঠিক কী দেখেছিল কেউ উচ্চারণ করে না আজও। ভাবনার কন্যা সন্তান সুস্থভাবে জন্ম নেয় 3 মাস পরেই। এই ঘটনার পর হাভেলি ছেড়ে বরাবরের মতো বেরিয়ে আসার সময়ে শেষবারের জন্য আরতি আর জিতেন্দ্রকে দেখতে পেয়েছিল ভাবনা। হাভেলির জানলায় দাঁড়িয়েছিল ওরা। তবে আরতিকে ফ্যাকাশে প্রেতের মতো আর দেখতে লাগছিল না, ঠিক তার বিয়ের ছবির মতোই লাগছিল। আর জিতেন্দ্রর শরীর থেকেও সেই অভিশপ্ত কালো রং বিদায় নিয়েছে। তাকে ঠিক সাধারণ 5 বছরের ফুটফুটে বাচ্চা ছেলের মতোই লাগছে। দুইজন পাশাপাশি হাত ধরে দাঁড়িয়েছিল ভাবনার দিকে। থেকো, ভয় থেকো।